অবশেষে আমরা স্টাডি ট্যুরে যাচ্ছি। অনেক মজা হবে, তাই না দোস্ত? তা তো হবেই, সবাই মিলে একসাথে যাব। তুই চুপ করে আছিস কেন রবি? আমি স্টাডি ট্যুরে যাব না। যাবি না মানে? কেন যাবি না? যাব না মানে যাব না, কোনো মানে নেই। আমার ভালো লাগে না, তাই যাব না। এটা কোনো কথা দোস্ত? সব বন্ধুরা যাব, কত আনন্দ হবে, আর তুই বলছিস কি না যাবি না? আমার জীবনে আনন্দের কোনো দরকার নেই। তাছাড়া শুধু আমি তো যাব না, তুই, সাব্বির, আদিবা, মিম, ওরা সবাই তো যাবে। কি বলিস এসব? তোর মাথা কি খারাপ হয়ে গেছে? তোকে ছাড়া আমরা কিভাবে যাব বল? আচ্ছা, তোর টাকার সমস্যা তাই তো? তোর সব খরচ আমরা দেব, তবু চল দোস্ত। করুণা করছিস আমাকে? তুই এইটা কিভাবে বলতে পারলি? আমরা সবাই বেস্ট ফ্রেন্ড, এখানে করুণার কি আছে? আমি এত কথা বুঝি না, আমার ভালো লাগে না, তাই যাব না। আচ্ছা ঠিক আছে, এই কথাগুলো আদিবার মিমের সামনে বলিস। কিছু বললাম না, চুপ করে বসে আছি। আমি রবি, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। আর এতক্ষণ যাদের সাথে কথা বললাম ওরা হলো বেস্ট ফ্রেন্ড। আমাদের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে স্টাডি ট্যুরে যাবে, আর তা নিয়ে এতক্ষণ আমাদের মাঝে কথা হচ্ছিল। কিছুক্ষণ পর আদিবা আর মিম আসলো। তোরা সবাই এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? রবি ট্যুরে যাবে না? যাবে না মানে? ও বললেই হলো? ওকে তো জোর করে নিয়ে যাব। এই নে প্রত্যেকের টিকিট, আমার আর মিমের পক্ষ থেকে। না জিজ্ঞেস করেই আমারটা কেন কেটেছিস? আমি যাব না। তুই যাবি, তোর বাবা যাবে। ঠিক আছে, আমার বাবাকে নিয়ে যাস। চুপ কর, আর কোনো কথা বলবি না। অনেক ক্ষুধা লেগেছে, চল ক্যান্টিনে গিয়ে কিছু খাই। ঠিক বলেছিস, আমারও খুব ক্ষুধা লেগেছে। তোর তো লাগবেই, সারাদিন শুধু খাই খাই করস, খাওয়া ছাড়া কি আর কিছু বুঝিস না? আরে এত কথা এখন বাদ দে, বিল যখন তোরা দিবি তাহলে তো খাওয়াই যায়। তোকে কে বললো বিল আমরা দিব? বিল তোর দিতে হবে। কি? কোনো কি নেই, তাড়াতাড়ি চল, ক্ষুধা লেগেছে। সবাই মিলে ক্যান্টিনে সিঙ্গারা খেলাম। খেয়ে দিয়ে ক্যাম্পাসে আর কিছুক্ষণ বসলাম, তারপর বাসায় চলে আসলাম। আমি, সাব্বির আর সাকিব একসাথে থাকি, মিম আর আদিবাও একসাথে থাকে। আমাকে ট্যুরে না যাওয়ারও কিছু কারণ আছে, অনেক কিছুই আছে যা ওরা জানে না। বাসায় এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করলাম, তারপর একটা ঘুম দিলাম। বিকালে ঘুম থেকে উঠে প্রাইভেট পড়াতে গেলাম। বাবা যা টাকা পাঠায় তাতে আমার প্রাইভেট পড়ানোর কোনো দরকারই হয় না, তারপরও পড়ায়। কারণ এমন কিছু আছে যা কাউকে বলি নাই। বাবা অনেক টাকাই পাঠায় মাসে, সে জানে না যে আমি প্রাইভেট পড়াই। কারণ সে যা টাকা দেয় তাতে তো প্রাইভেট পড়ানো দূরের কথা, সেই টাকা থেকেই অনেকে বেঁচে দেওয়ার কথা। মোটামুটি আমি ভালো ফ্যামিলিরই, কিন্তু বন্ধুরা সবাই জানে আমি অনেক গরিব পরিবারের। আমি ভেবে পাচ্ছি না আমি গরিব পরিবারের, এটা জানার পরও ওরা আমার সাথে বন্ধুত্ব করেছে। অনেক ভাগ্যবান যে ওদের মতো বন্ধু পেয়েছি। ওদেরকে আমার আসল পরিচয় লুকানোরও একটা কারণ আছে যা ওদেরকে বলি নাই। প্রাইভেট পড়িয়ে বাসার দিকে রওনা দিলাম। রাস্তা দিয়ে হাঁটতেছি আর ভাবতেছি সামনে কি হবে। জানি না কি হবে, কিছুই মাথায় ঢুকতেছে না। হঠাৎ করে মোবাইলে কল আসলো। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলাম চাচা কল দিয়েছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? ভালো আছি বাবা, তুমি? জি চাচা, আমিও ভালো। এখনো তো এলে না বাবা? আসলে চাচা একটু ব্যস্ত আছি, তাই যেতে পারবো না। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। জানি বাবা, তোমার উপর আমার আস্থা আছে, তুমি সব কিছু ঠিক করে দিবে। তা বাবা এখন কি করো? প্রাইভেট পড়িয়ে আসলাম, এখন বাসায় যাব। তোমার খুব কষ্ট হয় তাই না বাবা? আরে না, আমার কোনো কষ্ট হয় না, আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না। আচ্ছা চাচা, এখন রাখি, বাসার প্রায় কাছাকাছি চলে এসেছি। সাবধানে থাকবেন আপনারা। তুমিও ভালো থাকবে বাবা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাসায় এসে ফ্রেশ হলাম, তারপর কিছু খেলাম। কিছুক্ষণ পর আদিবা ফোন দিল। কোথায় তুই? এই তো এইমাত্র প্রাইভেট পড়িয়ে আসলাম, তুই কোথায়? কই আর থাকবো, বাসায় আছি, ভালো লাগছে না। কেন, মিম কোথায়? আছে বাসায়। কি করে ও? কি আর করবে, সাব্বিরের সাথে কথা বলে। ওরা কি সারাদিনই কথা বলে? তাই তো দেখতেছি।
প্রেম করে ভালো কথা, তাই বলে সারাদিনই কথা বলতে হবে? আচ্ছা লেকের পাড়ে আয় তোরা, আমরাও আসতেছি। আচ্ছা ঠিক আছে। কল কেটে দিয়ে সাব্বিরের কাছে গেলাম। গিয়ে দেখি ও এখনো কথা বলতেছে। সাব্বির আর মিম একে অপরকে ভালোবাসে। আরও অনেক কিছুই আছে আমাদের ভিতরে, আস্তে আস্তে জানতে পারবেন। সাব্বিরের কাছ থেকে মোবাইলটা নিয়ে মিমকে বললাম, এই তোর কি আর কোনো কাজ নাই? সারাদিন খালি ফোনে কথা বলিস, আমারে আর সাকিবরে তো কোনো দিনও কল দিস না। তোরে আর সাকিবরে কল দেই না, এই কথা বলতে পারলি? হইছে, আর ইমোশনাল করা লাগতো না। লেকের পাড়ে আয়। আচ্ছা ঠিক আছে, আসতেছি। ওই এইভাবে সারাদিন কথা বলে তো তোর কানের সমস্যা হবে, তখন আর কিছুই শুনবি না। তুই এটা কি করলি? কি করলাম? তুই ফোনটা নিলি কেন? কত সুন্দর রোমান্টিক মুডে ছিলাম। তা কি কথা হচ্ছিল শুনি? এই আমাদের ভবিষ্যৎ নিয়ে, বিয়ের পর কিভাবে সংসার জীবন কাটাবো তার প্ল্যান করছিলাম আর কি। ধ্যাত, নাক দিয়ে টিপ দিলে দুধ পড়বে, আর এখনই বিয়ের চিন্তা? এখন এসব চিন্তা বাদ দে, লেকের পাড়ে যাব, ওরাও আসতেছে। বাসায় আসার পর তোর খবর আছে? পরেরটা পরে দেখা যাবে, এখন তাড়াতাড়ি চল। আচ্ছা সাকিব কই? কই আর থাকবে, গিয়ে দেখ কোনো মেয়ের সাথে সেটিং করে। শালা তো সব মেয়ের সাথেই কথা বলে। তুই রেডি হ, আমি গিয়ে দেখতেছি। আচ্ছা ঠিক আছে। সাকিবের কাছে গেলাম। সাব্বির ঠিকই বলেছে, শালাই মোবাইল নিয়ে পড়ে আছে। তুই কি ভালো হবি না? কেন, আমি কি খারাপ নাকি? শুধু খারাপ না, তার থেকেও বেশি কিছু। কয়টা মেয়ের সাথে কথা বলিস তুই? আরে তেমন কিছু না, শুধু টাইম পাস করি। আর যাদের সাথে কথা বলি তারাও আমার সাথে টাইম পাস করে। তা রিলেশন করলেই তো পারিস। তুই করলেও তো পারিস। আমার আবার রিলেশন? হয়তো তা কোনোদিনও সম্ভব হবে না। আদিবাকে না বললে কি করে হবে? ওকে হয়তো কোনোদিনও বলতে পারবো না। কেন পারবি না? জানি না, বলার পর যদি ও আমার সাথে সম্পর্ক নষ্ট করে ফেলে, সেই ভয়ে। তা তুমি তোমার ভয় নিয়ে থাকো, কোন দিন দেখমু ওর বিয়ের কার্ড দিছে আমাদের, আর তুই সারা জীবনেই দেবদাস হয়ে থাকবি। এত ভয় কিসের দোস্ত? আমরা সবাই তোর সাথে আছি, বলে দেখ ওকে। জানি না ওর সামনে গেলে কি হয়। যতবারই বলার চেষ্টা করি ততবারই আমার কি যেন হয়, হয়তো কোনোদিনও বলতে পারবো না। আর তোরাও বলবি না। তুই প্রমিস করিয়েছিস বিধায় এখনো বলি নাই, তা না হলে আরো আগে বলে দিতাম। তবে মনে হয় না এই প্রমিস বেশি দিন রাখতে পারবো। এখন তাড়াতাড়ি চল, ওরা মনে হয় এসে পড়েছে। রেডি হয়ে লেকের পাড়ে গেলাম। আদিবা আর মিম আমাদের আগেই এসে পড়েছে। সন্ধ্যার পর যে কি ভিড় থাকে লেকের পাড়ে তা বলার মতো না। বসার জন্য জায়গা পাওয়া যায় না। এই এতক্ষণ লাগে তোদের আসতে? আমরা কত আগে এসে বসে আছি। সময় কি আর এমনি বেশি লাগছে? এই দুইটা যে এত কথা বলতে পারে ফোনে। আর মিম, তোদের সবসময় দেখা হয়, তারপরও ফোনে এত কি কথা বলিস? আর কিছুদিন পর তো তোরা দুজনের একজনও কানে শুনবি না। কালকে স্টাডি ট্যুরে যাব, অনেক আনন্দ করব। তোদের দুজনকে যদি দেখি একজন আরেকজনের সাথে আঠার মতো লেগে রয়েছিস, তাহলে তোদের খবর আছে। কি? কালকেই আমরা যাব? আমাদের তো মনেই ছিল না। কোনো কিছুই তো গুছালাম না, কিছু জিনিস কিনাও লাগতো, তাও তো কিনা হলো না দোস্ত। সত্যি, আর এখন কেনা যাবে কিনা তাও জানি না। সারাদিন ফোনে কথা বললে মনে কিভাবে থাকবে? যদি উল্টাপাল্টা কিছু খাস তাহলে তোদের খবর আছে। আরে না, আমরা কি ওই ধরনের ছেলে নাকি? চা খেতে ইচ্ছে করতেছে, চল মামার দোকানে গিয়ে চা খেয়ে আসি। ওদের ওখান থেকে তাড়াতাড়ি এসে পড়লাম। বাসায় এসে গোছানোর কাজে লেগে পড়লাম। একদমই মনে ছিল না। এমনি তো তাড়াতাড়ি ঘুমাতে হতো, কারণ সকালে উঠতে হবে। আর এখন ব্যাগ গোছাতেই অনেক রাত হয়ে যাবে। অত সকালে যে কিভাবে ঘুম থেকে উঠবো জানি না। অবশ্য চিন্তা নেই, ওরা ফোন দিয়েই উঠবে। ব্যাগ গোছাতে গোছাতে অনেক রাত হয়ে গেল। খেয়ে দিয়ে সবাই ঘুমিয়ে পড়লাম। খুবই ক্লান্ত লাগছিল, বিছানায় শুয়ে পড়তেই ঘুমিয়ে গেলাম। মোবাইলের শব্দে ঘুমটা ভেঙে গেল। মনে হয় সকাল হয়ে গেছে, তাই আদিবা ফোন দিয়েছে। কিন্তু কলটা রিসিভ করে যা শুনলাম তাতে আমার ঘুম একদমই ভেঙে গেছে। আপনি একদমই চিন্তা করবেন না চাচা, আমি ডাক্তার নিয়ে আসছি। ঠিক আছে বাবা। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 5টা বেজে গেছে। এর ভিতরে আজানও দিয়েছে। ওযু করে নামাজ পড়লাম। সাকিব আর সাব্বিরকে ডাক দিলাম না,
ওরা হয়তো আর একটু পর ঘুম থেকে উঠেই যাবে, তাই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। খুবই চিন্তা লাগছে, জানি না কি হবে। রাস্তা দিয়ে যাইতেছি আর 2 বছর আগের কথা ভাবতেছি। প্রথম যখন অনার্সে ক্লাস করতে যাব, রাস্তা দিয়ে হাঁটতেছি, হঠাৎ 10 থেকে 12 বছরের একটা মেয়ে চোখে পড়ল। মেয়েটা কেঁদে কেঁদে ভিক্ষা করছিল। খুবই খারাপ লাগলো মেয়েটাকে দেখে। দুনিয়াটা বড়ই অদ্ভুত, যে মেয়েটার স্কুলে থাকার কথা সেই মেয়েটাই এখন রাস্তায় ভিক্ষা করছে। মেয়েটার সাথে কথা বলতে মন চাইলো। তুমি কে, আর এখানে এভাবে কাঁদছো কেন? স্যার, আমার একটু সাহায্য করেন। আমার ভাইটার অসুখ, ভাই ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নাই। মেয়েটার কথা শুনে চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। মেয়েটাকে বললাম, তুমি কোথায় থাকো, আমাকে সেখানে নিয়ে চলো, আমি তোমার ভাইয়ের চিকিৎসা করাবো। তারপর মেয়েটা আমাকে একটা বস্তিতে নিয়ে আসলো। সেখানে গিয়ে দেখলাম মেয়েটার মতো আরও 6-7 জন আছে। হয়তো সবারই মেয়েটার মতো অবস্থা। একটা সুন্দর জীবন তাদের মৌলিক অধিকার, অথচ সেই অধিকার তারা পাচ্ছে না। সবাই এক জায়গায় গোল হয়ে দাঁড়িয়ে আছে, আর তাদের মাঝখানে 8-10 বছরের একটা ছেলে পড়ে আছে। তাই এই ছেলেটাই হয়তো এই মেয়েটার ভাই। ছেলেটাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার কিছু ওষুধ লিখে দিল, বলল এগুলো খেলে ঠিক হয়ে যাবে। ওষুধগুলো নিয়ে আবার বস্তিতে আসলাম। কেন জানি খুবই খারাপ লাগছিল, কারণ আর বেশি কিছুদিন এভাবে থাকলে ছেলেটাকে হয়তো বাঁচানো যেত না। আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম ছেলে আর মেয়েটাকে আমার সাথে রাখার। মেয়েটাকে বলার পর সে যা বলল তাতে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। মেয়েটাকে বলার পর সে আমাকে বলেছিল, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনি আমাদের জন্য যা করেছেন তা কখনো শোধ করতে পারবো না। আজকে 7 দিন ধরে আমার ভাই অসুস্থ ছিল। এখানে যে ছেলেমেয়েগুলোকে দেখছেন তারা সবাই মিলে ভিক্ষা করে টাকা জমিয়েছিলাম ভাইয়ের চিকিৎসার জন্য, কিন্তু ডাক্তার বলল এই সামান্য টাকায় চিকিৎসা হবে না। খুব কষ্ট পাচ্ছিলাম, কি করব বুঝতে পারতেছি না। ভাই ছাড়া যে আমার কেউ নাই, সেই ভাই যদি চিকিৎসার অভাবে মারা যায় তাহলে বড় বোন হয়ে সেটা কিভাবে সহ্য করব। ঠিক তখনই আপনি ফেরেশতার মতো এসে সাহায্য করলেন। আমাদের সাথে আরো একজন থাকে, সে খুবই বয়স্ক লোক, তার সব থাকতেও সে একা। সেও আমার ভাইয়ের জন্য ভিক্ষা করতে গেছে। আমরা একজনের খাবার সবাই মিলে ভাগ করে খাই, কারণ আমরা সবাই এক। এখন আমি আর আমার ভাই ভালো জীবনযাপনের আশায় কি করে তাদের ছেড়ে যাব। আমরা এখানেই অনেক সুখী আছি। মেয়েটার কথা শুনে চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। কাঁদতে কাঁদতে মেয়েটাকে জড়িয়ে ধরলাম। এইটুকু মেয়ে কথাগুলো বলে বড়দের মতো। এরা একজন আরেকজনকে কতটা ভালোবাসে, তা আমরা শিক্ষিত মানুষ কখনো পারবো না। না, যত কষ্টই হোক না কেন আমি এদের সবাইকেই নিয়ে যাব। মেয়েটাকে বললাম, যদি সবাইকেই নিয়ে যাই তাহলে যাবে আমার সাথে? স্যার, আপনি কিভাবে এতগুলো মানুষের দেখাশোনা করবেন?